প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে সকালের দিকে একটা ভিডিও করেছিলাম এবং তাতেই বলেছিলাম যে এই বিষয়ে কি আপডেট হচ্ছে সেটা পরে জানাবো। যেটা ছিল ওই যে ভাইরাল কাণ্ড, আরিয়া দহের যে ভিডিওটা, যে ভিডিও ভাইরাল হওয়ার পরে একেবারে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়ে গেছে। রাজ্যের শাসকেরও মুখটা পুড়েছে, দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন মুখ্যমন্ত্রী আজকে কী ধরনের আচরণ করেছেন। এখন খোঁজ চলছে যে ওই ভিডিও কারা ভাইরাল করেছেন, তাদেরকে ধরতে হবে, তাদেরকে ডাকতে হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এখন এই প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। একটা তো হয়েছিল রামপুরহাটের যুবকের ক্ষেত্রে, শুভম মণ্ডল, তাকে তো পুলিশ ডেকেছিল, তিনি তো গিয়েছিলেন। তারপর যে কি হয়েছিল জানি না, কিন্তু শুভম মণ্ডল আর কিন্তু মিডিয়ার সামনে কথা বলতে চাইছেন না। এটুকু পরিষ্কার যে খুবই চাপ দেওয়া হয়েছিল। তারপরে শুভম মণ্ডলের কাছ থেকে লিঙ্ক পেয়ে কামারহাটির যুবক পৃথ্বীরাজ মুখার্জিকে থানাতে ডাকাডাকি শুরু হয়ে যায়। ওখানে বেলঘড়িয়া থানা ডাকতে শুরু করে। তো পৃথ্বীরাজ মুখার্জি বলেছিলেন যে আমি কেন যাব, কারণটা বলুন। বলা হয় যে দরকার আছে, ডাকছি তো, আসুন না। কিন্তু পৃথ্বীরাজ মুখার্জি বলেছিলেন আমি তো এমনি এমনি যাব না, আমাকে নোটিশ পাঠাতে হবে। নোটিশের কথাটা শুনে বেলঘড়িয়া থানার পুলিশের তো গলা তো গম্ভীর হয়ে যায়। ও নোটিশ পাঠাতে হবে, ঠিক আছে, অ্যাড্রেসটা দিন। তো সেই অ্যাড্রেসটা নিয়ে পেয়ে গত রাত প্রায় 11টা, এই হচ্ছে ফুটেজ, পুলিশের লোকজনেরা পৃথ্বীরাজ মুখার্জির বাড়িতে চলে গিয়েছিলেন এবং গিয়ে প্রথমে তো পৃথ্বীরাজ মুখার্জির খোঁজ করা হয়েছিল। তারপর উনি যেহেতু ছিলেন না, নোটিশ ধরিয়ে আসা হয় এবং সেই নোটিশে বলা হয় আজকে সকাল 11টার মধ্যে থানাতে হাজির হতে হবে। তো এই খবরটা আমি আপনাদেরকে দিয়েছিলাম আজকে সকালের দিকে, যারা দেখেননি দেখে নেবেন। আর সেখানে বলেছিলাম যে আমি যখন এই ভিডিও তৈরি করছি তো 11টা পার হয়ে গেছে, তো কি হলো, পৃথ্বীরাজ মুখার্জি কি থানাতে গেলেন? যদি গিয়ে থাকেন তাহলে কি হলো, আর যদি না গিয়ে থাকেন তাতেই বা কী ব্যবস্থা তারা নিয়েছেন। নোটিশ যখন পাঠানো হয়েছে তখন তো কিছু একটা করতে হবে। তো যাই হোক না কেন, আমি এটা নিয়ে আপডেট দেব। তো সেই আপডেট দেওয়ার জন্যই অনেকটা রাতে হলেও আমি আপনাদের সামনে এসেছি দর্শক। তবে এই আপডেট আমি আপনাদেরকে সরাসরি দেব, কারণ আমি এই মুহূর্তে অনলাইনে পেয়ে গেছি পৃথ্বীরাজ মুখার্জিকে। এই হচ্ছেন পৃথ্বীরাজ মুখার্জি, এই মুহূর্তে একেবারে কামারহাটি থেকে রয়েছেন। পৃথ্বীরাজ, আপনাকে তো দেখতে পাচ্ছি, আপনাকে তো ফোনে ধরতে পেরেছি, অ্যারেস্ট করেনি পুলিশ। তো কি হলো, আপনি কি থানাতে গিয়েছিলেন নাকি না গিয়ে অন্য কোথাও গিয়েছিলেন? পুরো ডিটেলসটা আমাকে একটু বলুন তো, দর্শকরা খুব উদ্বেগে রয়েছেন আপনার বিষয়ে জানার জন্য। একদমই তাই শফিকুল্লাহ, বিষয়টা হচ্ছে যে পুলিশ কালকে আমায় ফোন করবার পরে, তারপরে সকাল 10:13 ফোন করবার পরে তাদের সারাদিন সময় হয় না। আমার বাড়ি থেকে থানা 2 কিলোমিটার। তো আমি মনে করি যে থানা থেকে যদি গরুর গাড়িতে করেও আসা হয় তাহলে সকাল 10:13 থেকে রাত্রি 11টার ঘড়ির কাঁটা 11টা পার করে না, যদি গরুর গাড়ি করেও আসে পুলিশ। তো যাই হোক, এখন পুলিশ কি গাড়ি করে এসছে সেটা তারাই বলতে পারবে, কি গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছিল কিনা তা সেটা তারা উত্তর দিতে পারবে। তো পুলিশ 10:13 কল করবার পরে আমার বাড়ি পৌঁছয় পুলিশ রাত 11:03। এসেই জিজ্ঞেস করা হয় যে পৃথ্বীরাজ মুখার্জি কোথায়। তো স্বাভাবিকভাবে কাল আমি একটা নেমন্তন্ন বাড়িতে যাই, কারণ আমি সারাদিন অপেক্ষা করতে 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 শেষে ভাবলাম যে পুলিশ আর কখন নোটিশটা দেবে। আমিও প্রস্তুত ছিলাম যে হয়তো রাত্রিবেলা আসবে। তো যাই হোক, তো সেই নোটিশটা এসে প্রথমে মাকে ধরিয়ে খোঁজ করে আমার। তো 11:03 খোঁজ খবর নেওয়ার পরে 11:06 সেই নোটিশটা ইস্যু হয় এবং চূড়ান্ত হ্যারাসমেন্টের শিকার করবার হয় আমার মা এবং বাবা। তারপরে পুলিশ সেই নোটিশটা তাদের হাতে দিয়ে বলে 11টার সময় দেখা করতে বলবেন আপনার ছেলেকে, আজকে সকাল 11টার মধ্যে যেন ও আমাদের ইন্টারোগেশনের মধ্যে পৌঁছে যায়। তো যাই হোক, কালকে আমি সেই নেমন্তন্ন বাড়িতে আটকে পড়েছিলাম, বন্ধুদের সাথে ছিলাম, তো সে কারণে কালকে আর আসা হয়নি। তো সেই খবরটা পাওয়ার পরে, আমি শোনার পরে যথেষ্ট আশঙ্কিত হয়েছিলাম যে যেইভাবে শুভম মণ্ডলকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল হয়তো সেভাবে আমায় তুলে নিয়ে গিয়ে পুলিশ হয়তো হেফাজতে নিতে পারে।
যাই হোক, তারপরে আমি দলের উচ্চ নেতৃত্বের সাথে এবং আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব সহ রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করি এবং আচ্ছা আমাদের তুমি দলের তুমি আচ্ছা আমি তোমাকে তুমি বলছি, খুব ছোট লাগছে, তুমি দল করো? হ্যাঁ, আমি দল বিজেপি? করি, আমি দলের আচ্ছা, মুখপাত্র। হ্যাঁ, আমি ওকে, দলের বলো। মুখপাত্র। তো যাই হোক, আমি আহ, আমাদের রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এবং আমার রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর সাথে আমার কথাবার্তা হয় এবং তারা আমার অ্যাডভোকেট ডেপুট করেন হাইকোর্টে। এবং আজ সকালে আমি হাইকোর্টে পৌঁছই। হাইকোর্টে পৌঁছানোর পর সেখানে যিনি আমার অ্যাডভোকেট সাহেব ছিলেন মাননীয় শ্রী বিল্লদল ভট্টাচার্য মহাশয়, ওনার জুনিয়র এসে আমার একটা প্রথমে সকাল 10:30টায় পুট আপ দেন। তারপরে দুপুর 2টায় মামলা হয়, যেখানে জাস্টিস অমৃতা সিনহা রায়দান করেন এবং সে রায়দানে খুব পরিষ্কার বলা আছে যে পুলিশ কোনো রকমের আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন না, কড়া পদক্ষেপ নিতে পারবেন না, কিন্তু আমায় তাদের তদন্তের ও, সহযোগিতা তার মানে তুমি তুমি থানাতে না গিয়ে হাইকোর্টে চলে গেছিলে। হাইকোর্টে আজকেই ফাইল হয়েছে, আজকেই হিয়ারিং হয়েছে, আজকেই একটা অর্ডার হয়ে গেছে জাস্টিস সিনহার তরফ থেকে। তোমাকে একটা রক্ষা কবচ দেওয়া হয়েছে যে অ্যারেস্ট করা যাবে না, কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, কিন্তু তদন্তে জিজ্ঞাসা করতেই পারে। বাহ, আমায় তদন্তে বাহ, খুব সহযোগিতা ভালো, এটা তো খুব ভালো, খুব বড় খবর। দর্শক যারা জানেন না তারা শুনে নিলেন। তার মানে রক্ষা কবচ গেছেন, পেয়ে গেছি বলো, খুব ছোট ছেলে দেখে মনে হচ্ছে পৃথ্বীরাজ মুখার্জি, যে যেতে পারবে, ডাকতে পারবে পুলিশ, কিন্তু অ্যারেস্ট করতে পারবে না। ওকে, তারপরে তারপরে সেই বিকেল 6টার পর ডিসপ্লে হয় সেই কপি এবং সেই কপি পৌঁছয় থানায়। তো যাই হোক, এখনো পুলিশ আমার সাথে কোনো যোগাযোগ করেননি। কিন্তু দেখুন, বিষয়টা হচ্ছে আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি, আমাদের দলগত নীতি দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার উপর আস্থা রাখে। তো তার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে আমি এটাই মনে করি যে যখন জাস্টিস অমৃতা সিনহা এই কথা বলেছেন, তখন পুলিশ যখন আমায় ডেকে পাঠিয়েছিলেন আগের দিন উইদাউট নোটিশ, তো আমি সেই জায়গায় বলেছিলাম আপনি নোটিশ না পাঠালে আমি আপনার থানায় যেতে রাজি নই কিংবা প্রস্তুত নই, কিংবা কেনই বা আপনার থানায় যান। কিন্তু আজকে যখন এই রায় হলো, জাস্টিস অমৃতা সিনহা রায় দিলেন, তো দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে, মহামান্য কলকাতা হাইকোর্টের উপর আস্থা রেখে আমি মনে করি যে যখন তিনি বলেছেন তখন আমার যাওয়া উচিত এবং তদন্তের সহযোগিতা করা উচিত। কারণ এটা জাস্টিস অমৃতা সিনহা একদমই সেই অর্ডার কপিতে বলে দিয়েছে। তো এই হয়েছে ঘটনা। ঠিক আছে, নো প্রবলেম। যখন হ্যাঁ বলো। এবং আমাদের দলের পক্ষ থেকে আজকে বেলঘরিয়া থানায় ডেপুটেশনও হয়, জেলা নেতৃত্ব এবং আমাদের যে প্রাক্তন ক্যান্ডিডেট 2024 লোকসভা নির্বাচনে শ্রী শিলভদ্র দত্ত, সকলেই সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে সেইখানে ডেপুটেশন হয় এবং এই ঘটনাই হয় তারপর বিভিন্ন সংবাদ মাধ্যম আমার সাথে যোগাযোগ করে এবং সেখানে প্রতিক্রিয়াগুলো। পৃথ্বীরাজ, তোমার কি মনে হয় বলো তো, কেন থানা এত ডাকাডাকি করছে? কি হতে পারে? দেখুন, পরিষ্কার বিষয় হচ্ছে থানা আমায় ডাকছে কারণ থানা জানতে চাইছে সোর্সটা কোথা থেকে এলো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ভিডিও কেন আমি ভাইরাল করলাম, কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আজকের প্রেস কনফারেন্সে আলাপন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে পুলিশের ক্রিমিনাল রেকর্ডে 2016 সালে নথিভুক্ত ছিল জয়ন্ত সিং। কিন্তু তারপরেও রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতে এই জয়ন্ত সিংকে কামারহাটি বিধায়ক পুত্রর সাথে নির্বাচনী প্রচারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখা যায়। তো সেক্ষেত্রে যখন দেখুন, যখন ডাইরেক্ট জিনিসটা সরকারের ঘাড়ে চলে আসছে, তখন সরকার সেটা ছেড়ে ফেলে দিতে চাইছে। এবং এই যখন ভিডিও প্রকাশ্যে আসে, তখন বিজেপির যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট হয়, সেই পোস্টটা কিন্তু তৃণমূল নিজেই স্বীকার করে যে ঘটনা ঘটেছে সেটা 2021 সালের মার্চ মাসের ঘটনা। অর্থাৎ তৃণমূল এই ঘটনা সম্পর্কে যথেষ্ট অবগত ছিল, কারণ রিজু দত্ত তাদের দলের মুখপাত্র এটা শেয়ার করেছে। এবং তারপরে কিন্তু পুলিশ 21 থেকে 24 একাধিক এফআইআর থাকা সত্ত্বেও 3টে থানায় পুলিশ তার
মানে কোন রকম পদক্ষেপ নেয়। তো সে পদক্ষেপ না নেওয়ায় আপনাদের আরেকটা কথাও বলে রাখি, এবং আজকে আমার দেখে খুব অবাক লাগছে যে বিধায়ক আজকে এই জয়ন্ত সিংকে নিয়ে ঘুরলো, সেই বিধায়কই আজকে বলছে যে জয়ন্ত সিং গ্রেপ্তারিতে নাকি তার কাছে ফোন এসছে যে তাকে নাকি গুলি করে দেয়া। তো এইসব মিথ্যাচার করে তৃণমূল এখন নিজেদের গা থেকে এই জয় এসব ন্যাকামো পরিষ্কার কথা। তো আমি একটা কাজ পৃথ্বীরাজ, যাই হোক তুমি যে কাজটা করেছো বা তোমরা যে কাজটা করেছো, এই যে মানুষের চোখটা খুলে দেওয়া, চোখের সামনে নিয়ে আসা, এটা একটা বিরাট কাজ। আর এই ধরনের কাজ যাতে মানে এই ধরনের ভিডিও যাতে না আসে, এটা একটা চমকানো ধমকানোর একটা ব্যাপার আর কি। থানাতে ডাকা, থানার গলার যা গম্ভীর দেখছিলাম। ভিডিওটা তো অ্যাকচুয়ালি আমি কোন রকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি, কারণ এটা আমরা যথেষ্ট ভালো করে জানি যে কোনো এইরকম ভিডিও সত্যতা যাচাই না করে পোস্ট করা উচিত। তো তাই আমি মনে করলাম যে হঠাৎ আমার ফোনে, দেখুন আমরা তো বিভিন্ন গ্রুপে থাকি, আমি দলের মুখপাত্র যেহেতু, সেই জন্য আমাদের প্রচুর গ্রুপ থাকে, জার্নালিস্টদের প্রচুর গ্রুপ থাকে, তো সেই গ্রুপ থেকে আমি ভিডিওটা পাই, এবং সেই গ্রুপ থেকে ভিডিওটা পাওয়ার পর আমার মনে হয় যে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবার আগে এটা আমার একবার দলকে জানানো উচিত। তো তাই জন্য এই ভিডিওটা আমি আমার দলকে দিই এবং দলকে জানাই যে আদৌ কি এর কোনো সত্যতা আছে। তারপরে সেটা দল মনে করে, দলের উচ্চ নেতৃত্বরা মনে করে, এবং তারপর সেটা তুমি যে একটা এই দলেরও নজর এনেছিলে এবং সেটা এখন সবার নজরে এসছে, এটা একটা বড় ব্যাপার। নাহলে জানতেই পারতাম না যে ওই রকম একটা এলাকাতে এই ধরনের একটা মানে কাণ্ড হতে পারে বলে। আমি পৃথ্বীরাজ, মানুষ তো একটু জানতেও চাইছেন তোমার সম্পর্কে। তুমি আর কি করো এমনি? খুব বাচ্চা বয়স, পড়াশোনা কবে কি শেষ হলো? আমার পড়াশোনা চলছে, আমার সেকেন্ড ইয়ার চলছে এখন, পড়াশোনা করছি। তো পড়াশোনা করছো, এখন তো টার্গেট হয়ে যাবে আবার ওই রকম কামারহাটি, আড়িয়াদাও এলাকা, কি করে ঘুরবে বলো তো লোকালি? দেখুন আমি টার্গেট হলাম কিনা সেটা বড় কথা নয়, কারণ আজকে যদি আমি মনে করি যে আমি টার্গেট হয়ে যাব বলে এই ভিডিও প্রকাশ্যে আনা যাবে না, তাহলে তো পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি চলছে, এবং যেমন একটা মানে অচল পরিস্থিতি, মানে আমরা ৭৫ সালের সেই জরুরি অবস্থা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন কিভাবে একটা রাজনৈতিক জরুরি অবস্থা চলছে তা মানুষের চোখে প্রকাশ পেত না। এবং দেখুন আজকে বাংলার যারা বুদ্ধিজীবী তারা তো কথায় কথায় মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, শুভাদারা তো কথায় কথায়, নচিকেতারা কথায় কথায় যে কোনো বিবৃতি দিয়ে ফেলেন, কিন্তু ওই মণিপুর যখন হয়, হাতরা সুন্না, ওইসব নিয়ে তারা খুব মানে প্রখর বিশ্লেষণ করে। কিন্তু এই যে মানে যে মাটিতে দাঁড়িয়ে তারা করছেন, সেই মাটির যখন এইরকম গন্ধ উঠে আসে, তখন কিন্তু তাদের মনে হয় না যে মোমবাতিটা ছেড়ে দিই, যেই মানে পকেটে একটা লাইটার ফাইটার থাকলেও সেই লাইটার জ্বালিয়ে যে একটা মিছিল করব, সেটাও তারা করতে পারে না। তো দেখুন আমরা জাতীয়তাবাদের পক্ষে, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির নীতি মেনে চলি। তো আমাদের মনে হয় যে যা পরিস্থিতি এ বাংলায় তৈরি হয়েছে এটা খুব খারাপ, তো তাই এটা আমরা দলকে জানাই, প্রথমেই এটা আমাদের উচিত দলকে জানাই। বাড়িতে তোমরা মানে তুমি ক ভাই বোন? বাবা কি রাজনীতি করেন নাকি? হ্যাঁ, বাবাও রাজনৈতিক দলের সাথে, ভারতীয় জনতা পার্টি। ওকে ভাই, আমি একটা কথা বলতে পারি, তোমার মধ্যে ইলম আছে, তোমার মধ্যে দম আছে। তুমি যে ফাইটটা দিলে, এই যে পুলিশের ওপরে, মুখের ওপরে বলা, আমি তো কল রেকর্ডটা শুনিয়েছি এবং আমি আমার দর্শকদেরকে শুনিয়েওছি, আমরাই মনে হয় একমাত্র শুনিয়েছি, এই যে বলা যে নোটিশ না পাঠালে যাব না, এই দমটা কিন্তু খুব কম জনই রাখেন। এই দমটা তুমি যে দেখিয়েছো, তোমার মধ্যে যে জেদটা আছে, সবে সেকেন্ড ইয়ারের ছাত্র, এখন থেকে তোমার যে ভিশন, তুমি যেভাবে এগোচ্ছ এবং সমাজকে যেভাবে চিন্তা পেরেছো, হতে পারে একটা পলিটিক্যাল ব্যানারে রয়েছো, কিন্তু তোমার মধ্যে একটা সেই চোখ রয়েছে বাংলার ভবিষ্যৎ সম্পর্কে। তোমাদের মধ্যে যে ভাবনা এসছে, এটা কিন্তু বাংলার। এইটা খালি আমার নয়, এটা আমার মতো অনেকের আছে, এবং অনেকের এটা থাকা উচিত। কারণ আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি এর বিরুদ্ধে আওয়াজ না তুলি, তাহলে কিন্তু আগামী দিন বাংলা কোন দিকে যাবে তা বাংলার মানুষ কিন্তু কল্পনা করে উঠতে পারবে না। কারণ ভিডিও আজকে প্রকাশ্যে একটা নয়, আপনারা দেখতে পেয়েছেন একাধিক ভিডিও,
কি নৃশংসতা তৈরি হয়েছে। তো আপনি আমায় বলুন, এর বিরুদ্ধে যদি সোচ্চার না হই, না হয় আমায় পুলিশ অ্যারেস্ট করবে, না হয় আমি জেলে যাব, কিন্তু তা বললে কি আমি এটা মানুষের সামনে আনবো না? তা বলে কি এটা মানুষের সামনে আসা উচিত নয়? একেবারেই। তোমাকে তো আসলে পুলিশকে তো ভরসা করা যায় না। আমরা অনেক সময় থানা ডাকলে আমরাও হাইকোর্টে গেছি, কারণ পুলিশ তো মিথ্যা কেস দিয়ে অন্যভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সেই জন্য তুমি যখন কোর্টে গেছো, খুব ভালো করেছো, কোর্ট তো একটা রক্ষা কবচ দিয়েছে। পুলিশ এটা করবে, এটা খুব মানে এটা খুব স্বাভাবিক। তার কারণ প্রশাসনিক প্রধান হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বরাষ্ট্র মন্ত্রকটা দেখেন। তো এটা মমতা ব্যানার্জি করবেন এটা আমরা আজকে জানতাম না শফিকুল দা। এটা ওই যেদিন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বুকে বলেছিল না, শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, মানে একটা সাংবিধানিক সংস্থার ওপর আঘাত আনবা, মানে আঘাতকারী যে, তাকে যখন প্রোটেকশন দেয়া হচ্ছে, তার হয়ে যখন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলছে, সেদিন থেকে পরিষ্কার হয়ে গেছে। এবং তারপরে এই যে জেসিবি, আপনারা চোপড়ার ঘটনা দেখতে পেয়েছেন, তো আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে একদম ধারাবাহিকতাটা বজায় রেখেছে। একদম মানে শিলিগুড়ি থেকে ধরুন, শিলিগুড়ি, চোপড়া, আচ্ছা তারপরে বউবাজার, মানে গণপিটুনি সহ এইরকম ঘটনা। আচ্ছা আমায় বলুন, আজকে তো হাইকোর্ট আছে, আজকে তো পুলিশ কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে, কিন্তু চোপড়ায় কি ওই সালিশি সভা থেকে পুলিশ অর্ডার নিয়ে যেত? মানে আমার তো এই জায়গাটাতেই প্রশ্ন। যাক, আমি তোমার কথা খুব মন দিয়ে শুনছি, আমি তোমাকে বুঝতে পেরে গেছি পৃথ্বীরাজ, তোমার মধ্যে সেই আগুনটা আছে, আমি বুঝে গেছি তোমার কথা শুনে। আমরা বলছি যে এই রকমই ছেলেদেরকে প্রয়োজন, কারণ বাংলায় যে অচল অবস্থা চলছে সেটা চলতে দেওয়া যাবে না, তার তো একটা দাঁড়ি টানতে হবে। তো যাই হোক, তুমি এবার যাবে, নিশ্চয়ই বুক ফুলিয়ে যাবে থানাতে, বলবে কি প্রশ্ন আছে করুন। তো আমি কেন যাবো না, এটা আমার কর্তব্য যাওয়া। জানতে চাইবে আর কি, কোথায় পেয়েছো বলো, আর কেন এইসব পোস্ট করেছো। এখন আর বেশি প্রশ্ন থাকবে না, এখন আদৌ আর ডাকবে কিনা আমি সেটা নিয়ে ভাবছি, আদৌ আর ডাকবে কিনা। তো যাই হোক, তোমাকে যেহেতু যেতে মানে বলা হয়েছে, ডাকলে যাবে, নো প্রবলেম। কিন্তু পুলিশের ওই মানে যেটা মাঝে মধ্যে ওই সব শয়তানি টাইপেরই করে, ওই মিথ্যাভাবে ঢুকিয়ে দেওয়া, সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা। যাই হোক, পৃথ্বীরাজ মুখার্জি, আরামবাগ টিভি প্রথম থেকে সঙ্গে ছিল, আগামী দিনও থাকবে। যদি এরপর কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবে। ভালো থাকবে। এবং তোমার এই যে মানসিকতা দেখলাম, লড়াকু মানসিকতা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভালো থেকো। দর্শক দেখলেন, শুনলেন, পৃথ্বীরাজ মুখার্জি সরাসরি আপডেট দিলেন যে উনি থানাতে যাননি, গিয়েছিলেন হাইকোর্টে। আবার আমি আপনি বলে ফেলছি, খুব ছোট ছেলে তো, ওখান থেকে রক্ষা কবচ এসছে, আর কোনো সমস্যা নেই। পুলিশ ডাকতে পারে, কিন্তু বেশি পাকামো করতে পারবে না পুলিশ, সেই সিলটা কার্যত এটে দিয়েছেন জাস্টিস সিনহা। এবং এই আমি যেটা বলছিলাম পৃথ্বীরাজ মুখার্জির ক্ষেত্রে, যেটা দেখলাম, এই ছেলেটির মধ্যে কিন্তু একটা আগুন আছে। এবং দলের মুখপাত্র বলা হলো, জানি না দল কীভাবে ইউজ করবে, এই ধরনের ছেলেদেরকে কিন্তু সামনে আনতে হবে, এরা লড়াইটা দিতে পারে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আর প্রথম যে লড়াইটা হলো এই মুহূর্তে পুলিশের সঙ্গে, নোটিশ পাঠানো এবং সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়া, সেই লড়াইয়ে কিন্তু পৃথ্বীরাজ মুখার্জি জয় হয়েছে। এবং যারা আমরা এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করছি, গর্জে উঠছি, এটা আমরা এটাও ভাবতে পারি, এটা আমাদেরও জয়। পুলিশ এই যে হুটহাট ডাকা, আসতে হবে, সকালের মধ্যে ঢুকতে হবে, এক্ষুনি আসতে হবে, সেটাকে কার্যত থাপ্পড় মেরে দিয়ে বলে দিয়েছে, হ্যাঁ ডাকো, আসো, কিন্তু কড়া ব্যবস্থা নিতে পারবে না। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।